ভিডিওটা শুরু করার আগেই বলছি, যদি তোমার বয়স 15 বছর নিচে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা এখানে স্কিপ করে দিও, কেননা আজকের ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়। 1 জুলাই সাল 2018 সেদিন সকালে গুরুচরণ সিং নামের এই ভদ্রলোকটি প্রতিদিনের মতোই উনি ওনার কাজে বেরোচ্ছিলেন, বাট বাড়ি থেকে বেরিয়েই দেখে তার প্রতিবেশী বাড়ি তথা দোকানের সামনে কিছু মানুষের ভিড় জমে আছে। কারণ যে দোকান প্রতিদিন সকাল ঠিক 5টা সাড়ে 5টার দিকে খুলে যায়, সেই দোকান আজ প্রায় 7:30 বাজে এখনো খোলা হয়নি। এমনকি দুধওয়ালার দুধও দোকানের বাইরেই পড়ে আছে, সেটাও তোলা হয়নি। এইসব দেখে গুরুচরণ সিং এর একটু সন্দেহ হয় এবং মনে মনেই ভাবছিলেন যে ভেতরে হয়তো কেউ অসুস্থ হয়ে গেছে। তাই উনি প্রথমে নিচ থেকে আওয়াজ দেন, বাট ভেতর থেকে একটা শব্দও আসেনি। তাদের ফ্যামিলিতে মোট 11 জনের সদস্য ছিল। এই 11 জনের মধ্যে একজন হলেও তো একটু সাড়া দিতে পারতো, বাট কেউ কোনো সাড়া দেয়নি। তাদের কোনো সাড়া না দেওয়ায় গুরুচরণ সিং এর মনের ভাবনাটা একটা ভয়ে পরিণত হয়ে যায়। বাট তবেও উনি সাহস করে হাতে একটা টর্চ লাইট নিয়ে উপরে উঠে ওদের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তাদের ঘরের দরজাটা বন্ধ ছিল ঠিকই, বাট ভেতর থেকে লক ছিল না। তাই গুরুচরণ সিং এর হালকা ধাক্কাতেই দরজাটা খুলে যায়। দরজা খুলে ভেতরে ঢুকে টর্চ মারার পর গুরুচরণ সিং এমন এক দৃশ্য দেখে যেটা সে তার জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। এই দৃশ্যটা শুধু গুরুচরণ সিংকে নয়, গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। এই দৃশ্যটা দেখে যেন তার শরীর 1 সেকেন্ডের মধ্যেই ঠান্ডা হয়ে পড়ে। তখন তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না এবং তার হাত পা যেন থরথর করে কাঁপছিল ভয়ে। কেননা উনি সেদিন দেখে এই একই ছাদের নিচে একইভাবে একই সারিতে লাইন বাই লাইন তাদের পরিবারের 10টি দেহ একসাথে ফাঁসিতে ঝুলছে। आज की सबसे बड़ी खबर के साथ बुलेटिन की शुरुआत करेंगे, जहां पर बुराड़ी से खबर है 2 परिवारों का अंत हो चुका है। बुराड़ी में अंधविश्वास ने 11 लोगों की जान ले ली। নর্থ দিল্লির শান্তনগর এলাকায় একটা ফ্যামিলিতে মোট 11 জনের সদস্য সবাই একসাথেই থাকতো, যেখানে 75 বছর বয়সী নারায়ণী দেবী ছিলেন তাদের পরিবারের সবচেয়ে সিনিয়র সদস্য এবং 15 বছর বয়সী শিবম ভাটিয়া ছিল তাদের পরিবারের সব থেকে ছোট সদস্য। মানে তাদের ফ্যামিলিতে 3টে জেনারেশনের লোক সবাই একসাথেই থাকতো। এই শান্তনগর এলাকায় তাদের ফ্যামিলির যথেষ্ট সম্মানও ছিল এবং তাদের 3তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটা গ্রোসারি শপও ছিল, যেটা মূলত ললিত ভাটিয়া চালাতো। আর হ্যাঁ, এই ললিত ভাটিয়াই ছিল আজকের কাহিনীর মেইন ক্যারেক্টার, যেটা তোমরা একটু পরে ভালো করে বুঝে যাবে। ওকে, তো 30 জুন সাল 2018 মানে এই ঘটনাটা ঘটার ঠিক আগের দিন পর্যন্ত তাদের পরিবারের সবকিছু একদম নর্মাল ছিল। এমনকি 17 জুন তারিখে তাদের পরিবারের সব থেকে বড় মেয়ে প্রিয়াঙ্কা ভাটিয়ার এঙ্গেজমেন্টও হয়েছিল। মানে তাদের পরিবারে ছিল তখন খুশির মহল। বাট অন্যদিকে তারা কিন্তু এটাও জানতো 30 জুন রাতে তারা গলায় ফাঁসি দিবে, কিন্তু তবেও ওদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা জানতো যে তাদের কিছুই হবে না। এটা তাদের পরিবারের জাস্ট একটা রিচুয়াল মাত্র। 1 জুলাই সাল 2018 সালের সেই সকালে গুরুচরণ সিং ওদের ঘরের সেই ভয়ানক দৃশ্যটা দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে উনি সেখানে আর 1 সেকেন্ডও থাকতে পারেনি। ঘর থেকে উনি কোনো রকমে দৌড়ে বেরিয়ে আসেন আর জোরে জোরে চিৎকার করে বলছিল, ভেতরে কেউ যেও না, সবাই সবাই ঝুলছে। যেটা কেউ বিশ্বাসই করতে পারছিল না, কারণ গতকাল রাতেও তো এই পরিবার হাসছিল। দেন কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক মানুষের ভিড় জমে যায় এবং সবাই যেন ভয়ে শুধু কাঁপছিল। এই ভিড়ের মধ্যে একজন কাঁপতে কাঁপতে কাঁপা হাতে পুলিশকে ফোন করে। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। দেন তাড়াতাড়ি করে পুলিশ মানুষকে চিরে উপরে উঠে যখন এই ভয়ঙ্কর ঝুলন্ত দেহের দৃশ্যটা দেখে, তখন তাদেরও যেন নিঃশ্বাস 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। কেননা পুলিশরাও কখনো কল্পনা করতে পারেনি এমনও ভয়ানক দৃশ্য দেখবে তাদের জীবনে। দেন পুলিশ লাশগুলিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে যখন তাদের ঘরটা তদন্ত করছিল, তখন হঠাৎ পুলিশ ওদের ঘরে অদ্ভুত একটা টেবিল খেয়াল করে। সেই টেবিলের উপর কিছু কাগজ, একটা কলম আর একটা পুরনো ডায়েরি ছিল। দেখতে একদম নর্মাল ছিল, বাট সেই ডায়েরিতে এমন কিছু লেখা ছিল যেটা সেই ঝুলন্ত লাশগুলির দৃশ্য থেকেও বেশি ভয়ানক ছিল। ডায়েরির প্রথম পাতা খুলতেই লেখা, বাবা আমাদের সাথে আছেন, তিনি প্রতি রাতে আসেন এবং ললিতের শরীরে প্রবেশ করেন। সেই ললিত যিনি গ্রোসারি শপটা চালাতো। এবং এখানে বাবা বলতে তাদের পরিবারের সিনিয়র সদস্য নারায়ণী দেবীর হাজবেন্ড তথা ললিত ভাটিয়ার বাবাকে বলা হয়েছে।
যিনি 2007 সালেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। প্রথম তাদের পরিবারের এইসব ভূত প্রেত ললিতের শরীরে আত্মা প্রবেশ করা ব্যাপারটা কেউ বিশ্বাস করতো না। কিন্তু ললিতের সাথে একটা দুর্ঘটনার পর ললিত মাঝে মাঝে আনকনসিয়াস হয়ে যেত। আর যখন ললিত আনকনসিয়াস হয়ে যেত তখন তার আচরণ একদম তার মৃত বাবার মতোই হয়ে যেত। তার ভঙ্গিমা, তার কথা বলার স্টাইল একদম হুবহু তার বাবার সাথে মিলত। এমনকি যখন একদিন ললিত এবং তার পরিবারের আরো 3-4 জন সদস্যরা মিলে একসাথে পাহাড়ে ঘুরতে যাচ্ছিল, তখন সেই যাত্রাপথে গাড়ির ড্রাইভার হঠাৎ একটু ঘুমের কারণে গাড়িটা ডিসব্যালেন্স করে দেয়। তখন সেই গাড়িতে থাকা সবাই খুব প্যানিক হয়ে খুব চিৎকার চেঁচামেচি শুরু করছিল। বাট ললিত তখন শান্ত মনে জাস্ট একটা কথাই বলে, আমাদের কিছু হবে না, আমাদের সাথে বাবা আছে। আর তখনই কোইন্সিডেন্টলি গাড়িটা রাস্তার একটা রেলিং এ আটকে যায় এবং তারা সবাই বেঁচে যায়। এমন আরো কিছু কারণে তারা সবাই ললিতের কথা অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে। বিশেষ করে তখন বেশি শুনতো যখন ললিত আনকনসিয়াস হয়ে যেত এবং তাদের পরিবারের প্রতি সপ্তাহে একদিন সবাই একসাথে মিলে বসে ললিতের মাধ্যমে তার বাবার আদেশ শুনতো। আর মেইন পয়েন্টগুলি তারা নিজেদের ডায়েরিতে নোট ডাউন করতো এবং ফাইনাল ডায়েরিটা ললিত নিজেই লিখতো। সেখানে স্টেপ বাই স্টেপ এই ডায়েরিটাতে সবকিছু লেখা ছিল, কখন, কেন, কিভাবে, কোথায়, কিভাবে করতে হবে, সব লেখা ছিল। এবং এই ডায়েরির সব থেকে ভয়ানক পৃষ্ঠায় লেখা ছিল, সবাই রাত 12টার পর শুরু করবে, সবাই একসাথেই থাকবে, একসাথেই করতে হবে, তাহলেই হবে মুক্তি। এই লাইনটার পর ডায়েরিতে আর কিছুই লেখা ছিল না, কারণ এই ডায়েরিতে লেখার মতো আর কেউ বেঁচেই ছিল না। যে রাতে তারা গলায় দড়ি বাঁধছিল তখন কিন্তু তারা মরার প্রস্তুতি নিচ্ছিল না। তারা ভাবছিল তারা ঘুমাবে আর তাদের গ্র্যান্ড প্যারেন্টস এসে তাদের আবার জেগে উঠাবে। কিন্তু ওই রাতের ঘুমটাই ছিল তাদের জীবনের শেষ ঘুম। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হলো, এই ঘটনাটা ভয়ের জন্য একদম হয়নি, সবটা বিশ্বাসের জন্য হয়েছিল। কারণ ওরা কিন্তু মরতে চায়নি, ওরা শুধু প্রশ্ন করতে শেখেনি। আর যেদিন থেকে মানুষ কোনো কিছু প্রশ্ন করা বন্ধ করে দিবে, সেদিন থেকে তাদের জীবনের কাউন্টডাউনও শুরু হয়ে যাবে। বাই।